একদিন একজন জিনিয়াস বিজ্ঞানী তার মেধা দিয়ে তৈরি করে ফেলে একটি কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন রোবট, যার ভেতরে আস্তে আস্তে চলে আসতে শুরু করে মানুষের মতোই আবেগ, অনুভূতি এবং বুদ্ধি। তবে এক পর্যায়ে দেখতে দেখতেই সে হয়ে ওঠে মানুষের চেয়েও অনেক বেশি বুদ্ধিমান। কথায় আছে, অতি আধুনিকতা নাকি মানুষের জীবনে বিপদ ডেকে আনে। তো আধুনিকতার ছোঁয়া পেয়েই রোবট যখন মানুষের চাইতেও বেশি শক্তিশালী এবং বুদ্ধিমান হয়ে ওঠে, তখন সে নিজেই মানুষের ব্রেইন নিয়ে খেলতে শুরু করে বুদ্ধির খেলা। যে খেলা মানুষকে এমন এক পর্যায়ে নিয়ে যায় যেটা দেখলে আটকে উঠবেন আপনিও। তো এই রোবটটি শেষ পর্যন্ত কি এমন ঘটিয়েছিল, আর কী বা ছিল তার সেই মানুষের ব্রেইন নিয়ে খেলা গেম, সেটাই আমরা জানবো আজকের এই অসাধারণ থ্রিলার মুভিটির গল্পে, যার নাম এক্স ম্যাশিনা। মুভির শুরুতেই আমরা ক্যালেট স্মিথ নামের এক তরুণ প্রোগ্রামারকে দেখতে পাই, যে নিজের অফিস ডেস্কে বসে কাজ করছিল। ক্যালেট ছিল একজন জিনিয়াস প্রোগ্রামার, যে ব্লু বুক নামের একটা সার্চ ইঞ্জিন কোম্পানিতে চাকরি করে। তার অফিসে একটি অফিস কন্টেস্ট অনুষ্ঠিত হয়, যেখানে যে ফার্স্ট হবে সে কোম্পানির সিইও মেথন বেইটম্যানের বাড়িতে একটা ট্যুর দেওয়ার সুযোগ পাবে। এই আয়োজিত কন্টেস্টে ক্যালেট নামের এই প্রোগ্রামারটি অনায়াসেই জিতে যায়। আর এই খুশিতে অফিসের সমস্ত কর্মচারী তাকে কংগ্রাচুলেশন জানাতে থাকে, কেননা এত বড় কোম্পানির সিইওর সাথে এভাবে পার্সোনালি দেখা করাটা সবার এক প্রকার স্বপ্নই ছিল। তাছাড়া সিইওর সাথে দেখা করার পর ক্যালেটের জন্য হয়তো আরও বড় কোনো পুরস্কার অপেক্ষা করছে। ট্যুরের সময় হয়ে গেলে ক্যালেটকে একটি হেলিকপ্টারে ন্যাথেন বেটম্যানের বাড়ির উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়। বিশাল বিশাল পাহাড়ের মাঝে গাছগাছালি দিয়ে ঢাকা এবং পাহাড়ি নদীর পাশে থাকা জঙ্গলের মাঝে একটা খোলা মাঠে ক্যালেটকে নামিয়ে দেওয়া হয়। জায়গাটা অনেক সুন্দর, প্রাকৃতিক পরিবেশের মধ্যে হলেও এত শান্ত এক জায়গায় এসে ক্যালেটের কেমন যেন গা ছমছম করছিল। হেলিকপ্টার পাইলট তাকে নদী ধরে সামনের দিকে যেতে বলায় ক্যালেট সে পথে হেঁটে কিছুটা দূরে একটা গেট দেখতে পায়। গেটটা ছিল কিছুটা অদ্ভুত টাইপের। সেই গেটের কাছে যাওয়ার পরপরই একটা রোবোটিক কণ্ঠ তাকে স্বাগতম জানিয়ে স্ক্যানার মেশিনের সামনে দাঁড়াতে বলে। ক্যালেট সেই স্ক্যানারের সামনে দাঁড়ানোর পরপরই তার ছবি তুলে নিয়ে তাকে একটা কি কার্ড দেওয়া হয়, অর্থাৎ এই কার্ড ব্যবহার করে সে এখন বাড়িতে ঢুকতে পারবে। এরপর সে তার বসের বাড়িতে প্রবেশ করে। সেখানে ঢোকার পর একটা সিঁড়ি দিয়ে নিচের দিকে নেমে সামনের দিকে যেতে থাকে সে। এত বড় একটা কোম্পানির সিইওর বাড়ি যেরকম লাক্সারিয়াস হওয়ার কথা ছিল, নাথেনের বাড়িটা ঠিক তেমনই। ট্যালেন্ট তার বসের বাড়ির ভেতরে সব দামি দামি জিনিসগুলোকে দেখতে শুরু করে, আর তখনই সে বারান্দার দিকে এগিয়ে যায়। সেখানে গিয়ে সে দেখতে পায় তার সিইও নাথেন সেখানে পাঞ্চিং ব্যাগ দিয়ে প্র্যাকটিস করছে। বারান্দার পাশেই একটা বড় সুন্দর পাহাড়ি নদী বয়ে চলছিল। বাড়িটির আশেপাশের পরিবেশ সহ ভেতরের পরিবেশও এতটাই সুন্দর ছিল যে সেটা দেখলে যে কারো মনে হবে এই বাড়িতে থাকা একটি স্বপ্নের মতো ব্যাপার। ন্যাথন কোম্পানির সিইও হলেও বয়সে কিন্তু খুব একটা বড় ছিল না, তার বয়স ছিল খুবই কম। এজন্যই সে ক্যালেটের সাথে কথা বলার সময় একজন বসের মতো করে কথা না বলে ফ্রেন্ডলি ওয়েতেই কথা বলতে শুরু করে। তার কথাবার্তা শুনে মনে হয় সে একটু বেশি স্ট্রেট ফরওয়ার্ড টাইপের একজন মানুষ। ন্যাথেন ক্যালেটের সাথে পরিচিত হওয়ার পর তাকে তার রুম দেখিয়ে দেয়, যেখানে আগামী 7 দিন ক্যালেট থাকতে চলেছে। কথা বলতে বলতে ন্যাথেন হঠাৎ করেই ক্যালেটকে জিজ্ঞেস করে উঠছে, তোমার কি মনে হচ্ছে এই রুমে কিছু একটা মিসিং? তুমি কি এই রুমের ভেতরে অদ্ভুত কিছু লক্ষ্য করেছো? ক্যালেট তখন ভদ্রতার খাতিরে না সুযোগ উত্তর দেয়, কিন্তু ন্যাথন তখন বলে, আমি জানি যে তুমি ভাবছো এখানে কোনো জানালা নেই। কেন? এই বাড়িতে কোনো জানালা নেই, কারণ এটা কেবল একটা বাড়িই নয়, বরং এটা একটা রিসার্চ ফ্যাসিলিটি। সে ক্যালেটকে আরও জানায় অনেকদিন ধরেই সে এখানে এমন একটা কিছু রিসার্চ করছে যেটা সে কাউকেই জানাতে পারেনি, আর এখন সেটা কারোর সাথে শেয়ার করার জন্য তার এক মুহূর্ত দেরি সহ্য হচ্ছে না। সে ক্যালেটকে একটি এগ্রিমেন্ট পেপার দিয়ে তাতে সাইন করতে বলে, যেখানে লেখা ছিল যে এখানে থাকার সময় ক্যালেট যা কিছু দেখবে সেটা সে একদম বাহিরে কোথাও প্রকাশ করতে পারবে না। ক্যালেট তখন এগ্রিমেন্ট পেপারটি ভালোভাবে বোঝার জন্য একজন লয়ারের সাথে যোগাযোগ করতে চায়। এটা শোনার পর ন্যাথিন ক্যালেটকে বলে, তুমি যদি চাও আগামী কয়েকদিন আমরা মদ খেয়ে ঘোরাঘুরি করে আর মজা করে কাটিয়ে দিতে পারি, তবে এখান থেকে ফিরে যাওয়ার পর তুমি যে কি মিস করেছো সেটা ভেবে তুমি বারবার আফসোস করবে। ক্যালেট কথা শুনে আর কোনো কিছু না ভেবেই এগ্রিমেন্টে রাজি হয়ে যায় এবং সে পেপারে সিগনেচার করে দেয়। এরপর ন্যাথেন ক্যালেটকে প্রশ্ন করে, তুমি কি টিউরিং টেস্টের ব্যাপারে জানো? ক্যালেট তখন বলে, হ্যাঁ সেই ব্যাপারে জানে, কারণ একজন প্রোগ্রামার হিসেবে এই ব্যাপারে তার ভালো ধারণা আছে। টিউরিং টেস্ট হলো কোম্পানির কিংবা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের পরীক্ষা করা। এটা এমন একটা টেস্ট যেখানে একজন মানুষকে একটা মেশিনের সাথে কথা বলতে হয়। তখন সে মানুষটি যদি বুঝতে না পারে যে সে কম্পিউটারের সাথে কথা বলছে, তাহলে কম্পিউটার সেই টেস্টে পাশ করে যায়। অর্থাৎ এই টেস্ট থেকে একটা কম্পিউটার কিংবা রোবট কতটুকু বুদ্ধিমান সেটা বোঝা যায়। ক্যালেট তখন ন্যাথেনকে প্রশ্ন করে সে কি কোনো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ডেভেলপ করেছে কিনা। ন্যাথেন বলে সে এর মধ্যে একটা রোবট তৈরি করে ফেলেছে, আর আগামী কয়েকদিন ধরে ক্যালেট সেই রোবটের সাথেই টিউরিং টেস্ট করবে। ন্যাথেন ক্যালেটকে সবকিছু জানিয়ে দেওয়ার পর তাকে নিজের বানানো সেই রোবটটির কাছে পাঠায়। রোবটটি ছিল একটি ফিমেল রোবট, যার নাম ছিল এভা। প্রথম দেখাতেই ক্যালেট এভাকে দেখে পুরোই অবাক হয়ে যায়। রোবটটিকে তার ভীষণ ভালো লেগে যায়। এরপর টিউরিং টেস্টের নিয়ম অনুসারে সে এভার সাথে কথা বলা শুরু করে।
তার সাথে কথা বলার পর এভা তাকে বলে যে সে নতুন কারোর সাথে পরিচিত হতে পেরে ভীষণ খুশি, কেননা এতদিন ধরে ন্যাথিন ছাড়া আর কারোর সাথেই তার দেখা হয়নি। ক্যালেট তখন এভার কথাবার্তা শুনে আরো বেশি অবাক হয়ে যায়, কারণ তার কথা বলার স্টাইল ছিল একদম একজন রিয়েল মানুষের মতোই। তারপর এভার সাথে প্রথম সেশন শেষ করে ফিরে আসার পর ক্যালেট ন্যাথিনকে বলে, বস, আপনি তো খুবই আশ্চর্য রকম একটা জিনিস তৈরি করে ফেলেছেন। এভার সাথে কথা বলে তো আমি বুঝতেই পারিনি যে এটা আসলে কোনো রোবট হতে পারে। এতটা রিয়েলিস্টিক হওয়ায় ক্যালেট ন্যাথিনের কাছে জানতে চায় যে সে কিভাবে এভাকে ডেভেলপ করেছে। ন্যাথিন তখন বলে, আমি এখানে তোমার সাথে বসে বিয়ার খেতে পারি ঠিকই, কিন্তু তোমার সামনে এভাকে নিয়ে কোনো কথা বলতে পারবো না। অর্থাৎ ন্যাথিন যে এই ব্যাপারটা সিক্রেটগুলো প্রকাশ করতে একেবারেই ইন্টারেস্টেড না, সেটাই ক্যালেট খুব ভালোভাবে বুঝে যায়। শুরু থেকেই তার বসের কথাবার্তা কেমন যেন অ্যারোগেন্ট মনে হচ্ছিল, তবুও তার বস যে এরকম একটা আশ্চর্য রোবট বানিয়ে ফেলেছে সেটার জন্য ক্যালেট তার প্রশংসা না করে থাকতেই পারে না। ভিডিওর এই পর্যায়ে আপনাদেরকে একটি বিশ্বস্ত বুকমেকার অ্যাপের সঙ্গে পরিচয় করিয়ে দিতে চাই, যার অফিসিয়াল পার্টনার হচ্ছে সিরিয়া এবং পিএসজি, যেখানে আপনি ক্রিকেট, ফুটবল, টেনিস লাইভ ম্যাচ দেখতে এবং তাদের স্কোর অনুমান করে সহজেই অর্থ উপার্জন করতে পারেন। এখানে চলছে অসাধারণ ফ্রি প্রমোশন, তাই আপনি চাইলে এই সুযোগটিকে কাজে লাগিয়ে রেগুলার ইনকাম করতে পারেন। কমেন্ট বক্সে দেওয়া লিঙ্কে প্রবেশ করুন আর রেজিস্ট্রেশন করে মাত্র 500 টাকা ডিপোজিট করুন। মনে রাখবেন, 500 টাকার বেশিও করবেন না, কমও করবেন না, এবং অবশ্যই রেজিস্ট্রেশনের সময় আমার প্রোমো কোডটি ব্যবহার করুন। ব্যাস, এরপরেই আপনার অ্যাকাউন্টে ঢুকে যাবে 50,000 টাকা পর্যন্ত ফ্রি বোনাস। আর এখন এই অ্যাপটি এমন একটি অফার দিচ্ছে যেখানে ডিপোজিট করার পরে সে আসল টাকাটা বিকাশ, নগদ, রকেটের মাধ্যমে ফেরত নিতে পারবেন। অর্থাৎ আসল টাকা তো আপনার হাতেই থাকছে। তাহলে আর দেরি কিসের? পিন কমেন্টে থাকা লিঙ্কের মাধ্যমে রেজিস্ট্রেশন করুন অথবা গুগলে গিয়ে অনুসন্ধান করুন আর রেজিস্ট্রেশনের সময় প্রোমো কোড ব্যবহার করুন এবং বোনাস পান। এটা শুধুমাত্র একটি বিজ্ঞাপন। এই সমস্ত অ্যাপে আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে, তাই এই ধরনের অ্যাপ থেকে দূরে থাকুন। রাতের বেলা সে যখন সব কাজ শেষ করে ঘুমাতে যায়, তখনও তার মাথা থেকে এভার চিন্তা কোনোভাবেই যাচ্ছে না। সে তখন নিজের ক্যাফ দিয়ে এভাকে দেখতে থাকে। সে দেখে এভা তার বদ্ধ রুমে কি যেন একটা করার চেষ্টা করছে। এর পরপরই হঠাৎ করেই সেখানের ইলেকট্রিসিটি চলে যায় এবং সবকিছু অন্ধকার হয়ে যায়। পাওয়ার সাপ্লাই না থাকার কারণে সে দরজাটা লক হয়ে যায়। এর ফলে ক্যালেট নিজের রুমের দরজাটাও খুলতে পারে না। একটু পরে আবারও ইলেকট্রিসিটি চলে এলে সে তার কিবোর্ড দিয়ে দরজা খুলে বের হয়। এরপর সে হাঁটতে হাঁটতে একটা রুমের দিকে চলে যায়, যেখানে গিয়ে সে একটা ফোন খুঁজে পায়। সে ফোনটা হাতে নিতেই পাশ থেকে হঠাৎ করেই তার বস বলে উঠছে, তুমি এই ফোন দিয়ে কাউকে কল দিতে পারো। পেছনে ঘুরে দেখতে পায় তার বস আগে থেকেই সেই রুমের ভেতরে বিয়ার খাচ্ছিল। তার বসকে সবসময় এরকম ড্রাঙ্কড অবস্থায় দেখা যায়। বসের মাতাল ভঙ্গিতে কথাগুলো শুনে ক্যালেট কিছুটা ডিস্টার্ব হয়ে আবারও নিজের রুমে ফিরে যায়। পরদিন সকালে কিউকো নামের একজন জাপানিজ মেয়ে ক্যালেটকে সকালের নাস্তা দিতে যায়। এরপর ক্যালেটের সাথে এভার দ্বিতীয় সেশন শুরু হয়ে যায়। এবারে এভা তাকে প্রশ্ন করে, তুমি কি আমার বন্ধু হবে? ক্যালেট তখন হ্যাঁ সূচক উত্তর দিলে এভা বলে, এভাবে তো আর কারোর সাথে বন্ধুত্ব হয় না, কারণ ক্যালেট শুধু এভাকে বিভিন্ন টাইপের প্রশ্ন করে তার ব্যাপারেই জানতে চাচ্ছে, কিন্তু সে নিজের ব্যাপারে তাকে কিছুই জানাচ্ছে না। সে এবার হুবহু একদম মানুষের মতো কথা বলতে থাকে। আর এটা দেখে ক্যালেট তো পুরোই অবাক হয়ে যায়। অর্থাৎ এভা যে কতটা স্মার্ট একটা রোবট সেটা ক্যালেট খুব ভালোভাবেই বুঝে যায়। এরপর সে এভাকে নিজের ব্যাপারে বলতে থাকে। সে জানায় যে সে রং আইল্যান্ডে নিজের একটা ছোট্ট অ্যাপার্টমেন্ট থেকে এই কোম্পানিতে চাকরি করে। এই কথা শুনে এভা তাকে জিজ্ঞেস করে, ন্যাথিন কি তোমার বন্ধু? তখন সে বলে হ্যাঁ। এভা তখন আবারও তাকে প্রশ্ন করে, সে কি তোমার কোনো ভালো বন্ধু? ক্যালেট তখন বলে, আমরা তো কেবলমাত্র পরিচিত হয়েছি, তাই এখনো ভালো বন্ধু হয়ে উঠতে পারিনি, হয়তো কিছুটা সময় লাগবে। ঠিক সেই মুহূর্তে আবারও হঠাৎ করেই পুরো বাড়ির কারেন্ট চলে যায়। এবার ক্যালেটকে একেবারে শকড করে দিয়ে এভা তাকে বলে, ন্যাথিনের ব্যাপারে তুমি ভুল জানো, তাকে এরকম ভাবে বিশ্বাস করাটা তোমার একদমই ঠিক হবে না। ক্যালেট তখন খুবই অবাক হয়ে ভাবতে থাকে, হে রোবট মেয়েটা আসলে কি বলতে চাইছে। তখনই আবারও কারেন্ট চলে আসে। তাদের দুজনের দ্বিতীয় সেশন তখন সেখানেই শেষ হয়ে যায়। এভা যে ন্যাথানের ব্যাপারে ক্যালেটকে নেগেটিভ কথা বলেছিল সেটা কিন্তু ন্যাথান জানতে পারেনি, কারণ কারেন্ট চলে যাওয়ার পর সে রুমের সিসিটিভি ক্যামেরা অফ হয়ে গিয়েছিল। এভার এরকম সন্দেহজনক কথার পাশাপাশি তার মুখেও কেমন যেন সন্দেহজনক একটা ভাব দেখা যায়। তাকে দেখে এরকমটা মনে হচ্ছিল যেন সেও ক্যালেটের প্রতি দুর্বল হয়ে পড়েছে। সেদিনের সেশন শেষে ক্যালেট এবং তার বস যখন একসাথে খেতে বসে, তখন হঠাৎ তার বসের মেড কিউকো ভুলবশত টেবিলে ক্যালেটের উপর ওয়াইন ফেলে দেয়। এতে তার বস রেগে গিয়ে কিউকোকে প্রচন্ড বকাবকি করে। সিচুয়েশন খারাপের দিকে গেলে ক্যালেট বলে, আমি ঠিক আছি, আমার কিছুই হয়নি। তার বস তখন বলে, এই বোবা মেয়েটার সাথে শুধু শুধু তোমার কথা বলার কোনো প্রয়োজন নেই, কারণ সে তোমার কোনো কথাই শুনতে পারবে না, সে শুধুমাত্র ইশারা বুঝতে পারে। কথাগুলো কিছুটা সে কিউকোকে ছোট করে বলে। এই ব্যাপারটি ক্যালেটের একদমই ভালো লাগে না। শুরু থেকেই বসের অ্যারোগেন্ট আচরণ ধীরে ধীরে তাকে বিরক্ত করে তুলছে। এর উপর আবার তার বস যখন পাওয়ার কার্ডের ব্যাপারে বিরক্তি প্রকাশ করতে থাকে, তখন ক্যালেট তাকে বলে যে, তুমি বিল্ডিং এর পাওয়ার সাপ্লাই যারা লাগিয়েছে তাদেরকে নিয়ে আসছো না কেন? তখন তার বস বলে, এই পুরো বিল্ডিং এর সমস্ত সিস্টেম সেট আপ করার পর সে সবাইকে সিকিউরিটির জন্য মেরে ফেলেছে।
যেন তারা বাহিরে বের হয়ে এই ব্যাপারে কাউকে কিচ্ছু বলতে না পারে। বসের এরকম উত্তর শুনে ক্যালেট পুরোই শকড হয়ে যায়। সে বুঝতে পারে সে আসলে একজন সাইকো। সে কিছুটা ভয় পেয়ে ভাবতে থাকে যদি তার বস কিছুদিন পরে সেফটির জন্য অন্যদের মতো তাকেও মেরে ফেলে। এরপর তার বস তাকে এভার সাথে লাস্ট সেশনের আপডেট জিজ্ঞেস করে। ক্যালেট বলে, তুমি তো ক্যামেরা দিয়ে সবকিছু দেখেছো, তাহলে আবার কেন প্রশ্ন করছো? বস তখন তাকে বলে, যখন কারেন্ট চলে গিয়েছিল তখন সে তোমায় কি বলেছে আমি সেটা জানতে চাচ্ছি, কারণ তখন সে রুমের সিসিটিভি ক্যামেরা বন্ধ হয়ে গিয়েছিল। ক্যালেট তখন কিছুটা ভেবে বলে, ওই সময় এভা আমাকে কিছুই বলেনি। এরপর তার বস তাকে একটি ল্যাবে নিয়ে যায়। সেখানে গিয়ে তিনি কিভাবে এভাকে তৈরি করেছে তার সবকিছুই ক্যালেটকে বর্ণনা করে। তিনি জানায় এভার ফেস এক্সপ্রেশন হুবহু মানুষের মতো করার জন্য সে পৃথিবীর সমস্ত ফোনের মাইক্রোফোন আর ক্যামেরা অন করে নিয়েছিল, যেন এভা মানুষের মুখ দেখে সব এক্সপ্রেশন শিখতে পারে। ব্লু বুক পৃথিবীর সবথেকে বড় সার্চ ইঞ্জিন হওয়ায় এই কাজটি করতে তার তেমন একটা প্রবলেম হয়নি। বসের এরকম ট্যালেন্ট দেখে ক্যালেট সত্যি সত্যি ভীষণ অবাক হয়ে যায়। সে ভাবতে থাকে লোকটা একটু সাইকো টাইপের হলেও আসলে সে একটা জিনিয়াস। এভার ভেতরে তার বস নিজের ব্লু বুকের কোড ব্যবহার করেছে, অর্থাৎ সে ছিল ব্লু বুকেরই একটি রোবোটিক রূপ। সবকিছু শুনে ক্যালেট যেরকম আশ্চর্য হয় তেমনি তার কাছে ব্যাপারগুলো ভীষণ ইন্টারেস্টিং মনে হয়। পরদিন এভাবে তার সাথে থার্ড সেশন শুরু হয়ে যায়। এভা তাকে একটি ড্রয়িং দেখায় যেটা সে নিজের হাতে ক্যালেটের কথা মতোই তৈরি করেছে। ড্রয়িংটি দেখতে কিছুটা অদ্ভুত রকম ছিল। এই ব্যাপারটি ক্যালেটের বেশ পছন্দ হয়। এরপর সে এভাকে প্রশ্ন করে, তুমি কি কখনো এখান থেকে বাহিরে কোথাও যেয়ে ঘুরে দেখতে চাও? এভা তখন তাকে বলে, আমি একদিন এখান থেকে বেরিয়ে কোনো একটা ব্যস্ত রোডের সামনে গিয়ে দাঁড়াতে চাই, যেখান থেকে আশেপাশের প্রত্যেকটা মানুষকে খুব সুন্দরভাবে ফিল করা যাবে। সে আরও জানায় যে রাস্তায় সে ক্যালেটের সাথেই যেতে চায়। এ কথা শুনে ক্যালেট কিছুটা অবাক হয়ে যায় এবং সে মজা করে বলে, ব্যাপারটি তো কিছুটা ডেট করার মতো হয়ে গেল। এভা তখন বলে, হ্যাঁ আমি তোমার সাথে ডেটে যেতে চাই। এ কথা শুনেই সে কিছুটা অপ্রস্তুত হয়ে যায়। এভা তখন তাকে বলে, আমি তোমাকে একটা জিনিস দেখাতে চাই। এ কথা বলে সে তাকে চোখ বন্ধ করার জন্য বলে। ক্যালেট নিজের চোখ বন্ধ করলে এভা পাশের রুমে গিয়ে অনেকগুলো ড্রেসের মধ্যে একটি ড্রেস চুজ করে এবং সে সম্পূর্ণ একটি মেয়ের মতো করে সুন্দরভাবে সেজে ক্যালেটের সামনে এসে দাঁড়ায়। এভাকে এরকম দেখে ক্যালেট ভীষণ অবাক হয়। তাকে ভীষণ সুন্দর লাগছিল। এভার দিকে সে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। এভা তখন বলে, আমি জানি তুমি আমার প্রতি অ্যাট্রাক্টেড, কারণ তোমার চোখের ভাষা দেখে আমি সেটা বুঝতে পারি। এমনকি এভা এটাও বলে যে আমি জানি যখন তুমি একা থাকো তখন আমার কথা চিন্তা করো, ইভেন নিজের ট্যাব দিয়ে তুমি আমাকেই দেখতে থাকো। এভা যা বলেছে তা আসলেই সত্যি। এজন্য ক্যালেট কিছুটা লজ্জা পেয়ে যায়। এরপর এভা তাকে ডেট করার জন্য রেডি থাকতে বলে। সেদিনের সেশন শেষ হয়ে যাওয়ার পর ক্যালেট কিছুটা টেনশনে পড়ে যায়, কারণ একটা রোবটের সাথে সে ডেটে যাবে এরকমটা সে কখনো কল্পনাও করতে পারেনি। ক্যালেট তখন তার বসকে প্রশ্ন করে সে কি এভাকে তার প্রতি অ্যাট্রাক্টেড হওয়ার জন্য কোনো প্রোগ্রাম তৈরি করেছে কিনা। বস বলে, কেন, কি হয়েছে? ও তোমায় পছন্দ করে, এদিকে তুমি খুশি হওনি? তুমি কিন্তু তার সাথে চাইলে রোম্যান্স করতে পারো, কারণ তার মধ্যে সেই ফিল নেওয়ারও ক্ষমতা আছে। এই কথা শুনে ক্যালেট আরও বিরক্ত হয়ে যায়। সে বারবার তার বসের কাছে সত্যিটা জানতে চায়। তার বস তখন তাকে জানায় সে এরকম কোনো প্রোগ্রাম তৈরি করেনি। এভার ক্যালেটের প্রতি এই ফিলিংস পুরোপুরি ন্যাচারাল। পরদিন আবারও তাদের দুজনের সেশন শুরু হয়। ক্যালেট এভাকে জানায় সে মূলত এখানে এসেছে তার টিউরিং টেস্ট করার জন্য, অর্থাৎ তার বস দেখতে চেয়েছিল তার সমস্ত এক্সপ্রেশন মানুষের কাছাকাছি কিনা। এদিকে তার বস রুমে বসে সিসিটিভি ক্যামেরা দিয়ে সব কিছু দেখছিল। ক্যালেটের কথা শুনে ন্যাথেন তার চেয়ার ছেড়ে উঠে যায়। তাকে দেখে কিছুটা ডিস্টার্ব মনে হচ্ছিল। এর পরপরই হঠাৎ করে আবারও পুরো বিল্ডিং এর কারেন্ট চলে যায়। এই সুযোগে ক্যালেট তাকে প্রশ্ন করে সে কেন বলেছে যে তার বস একজন মিথ্যাবাদী, তাকে এত সহজে বিশ্বাস না করাই ভালো। এভা তখন তাকে বলে, কারণ তোমার বস সবসময় মিথ্যা কথা বলে। ক্যালেট তখন বলে, এই কারেন্ট যাওয়ার ব্যাপারটিও আসলে মিথ্যা হতে পারে, হয়তো সে চাইছে গোপনে আমাদের টেস্ট নেওয়ার জন্য। এভা তখন তাকে জানায় এই কারেন্ট যাওয়ার ব্যাপারটি আসলে তার নিজের কারণেই হচ্ছে। যখন এটা বিল্ডিং এর জেনারেটর থেকে সে ইলেকট্রিক কন্ডাকশনের মাধ্যমে নিজের ব্যাটারি চার্জ করে, তখন ওভারলোডের কারণে বিল্ডিং এর ইলেকট্রিসিটি চলে যায়। এভার মুখ থেকে এসব কথা শোনার পর ক্যালেট পুরোই শকড হয়ে যায়। সেশনটি শেষ করার পর ক্যালেট তার বসের সাথে একটি পাহাড়ি চূড়ায় দেখা করে। এবারে ক্যালেট তার বসকে বলে, আমি জানি আপনি পুরোই পরিকল্পনা করে আমাকে এখানে নিয়ে এসেছেন। আমি আসলে কোনো কম্পিটিশনে জিতে যাইনি। আপনি আগে থেকে আমি চুজ করে রেখেছিলেন, কম্পিটিশনটা শুধুমাত্র একটি অজুহাত ছিল। তার বস তখন তার কাছে সত্যিটা স্বীকার করে। সে বলে, আমি আসলে চাইনি কেউ আমার এসব গোপন তথ্য জানতে পারুক। এই জন্য কৌশলে কোম্পানির সবচেয়ে ট্যালেন্টেড প্রোগ্রামারকে এখানে নিয়ে এসেছি। অর্থাৎ সে আগে থেকেই ক্যালেটের ব্যাপারে সবকিছু রিসার্চ করে রেখেছিল। সবকিছু জানার পর তার বস তাকে বলে, তুমি এই ব্যাপারটি নেগেটিভলি না নিয়ে পজিটিভলি ভেবে দেখো, কারণ তুমি এখানে লটারির মাধ্যমে আসুনি, বরং নিজের যোগ্যতায় এসেছো। সেদিন ক্যালেট আর কিছুই বলে না। সব কথা শেষ করে দুজনেই বাড়িতে ফিরে যায়। বাড়িতে ফিরে ক্যালেট দেখতে পায় তার বস তার মেইড কিউগোর সাথে রোম্যান্স করছে। এদিকে ক্যালেট নিজেও এভার কথা ভাবতে থাকে। পরদিন ক্যালেট হঠাৎ দেখতে পায় তার বস এভার রুমে গিয়ে তার ড্রয়িংগুলো ছিঁড়ে ফেলে কোথাও একটি চলে যাচ্ছে। এটা দেখে সে ভীষণ টেনশনে পড়ে যায়। আর এক মুহূর্ত দেরি না করে সে তার মেইড কিউগোর কাছে গিয়ে জানতে চায় তার বস এখন কোথায় আছে। কিন্তু কিউগো তার এই প্রশ্নের কোনো উত্তর দেয় না। সে কিছুক্ষণ ক্যালেটের দিকে তাকিয়ে থেকে নিজের শার্ট খুলতে শুরু করে।
এরকম একটা এম্বারাসিং সিচুয়েশনে ক্যালিট খুবই অপ্রস্তুত হয়ে যায়। সে দ্রুত তার শার্টের বোতামগুলো তখনই লাগিয়ে দেয়। ঠিক সেই মুহূর্তেই তার বস মদের বোতল হাতে নিয়ে সেখানে এসে পড়ে। সে ক্যালিটকে বলে, তোমাকে তো আমি আগেই বলেছি ওর সাথে কথা বলা মানে নিজের সময় নষ্ট করা, এর থেকে বরং কিছুটা সময় ওর সাথে ডান্স করা যাক। এই কথা বলে সে মিউজিক অন করে দেয়। সাথে সাথে অর্ডার করার আগেই কিউকো নাচতে শুরু করে। তারপর বসও একই সাথে নাচতে শুরু করে। এই সবকিছু দেখে ক্যালিট প্রচন্ড বিরক্ত বোধ করে। সে নিজেকে কন্ট্রোল করতে না পেরে সরাসরি তার বসকে প্রশ্ন করে কেন সে এবার ড্রয়িংগুলোকে ছিঁড়ে ফেলেছে। কিন্তু তার বস এতটাই মাতাল ছিল যে তার এসব কোনো প্রশ্নের দিকেই তার মনোযোগ ছিল না। এরপর সে মাতাল অবস্থায় থাকা বসকে ক্যালিট তার রুমে দিয়ে আসে। পরদিন আবারও টিউরিং সেশন শুরু হলে এভা বলে, প্রত্যেকবার তুমি আমায় টেস্ট করো, কিন্তু আজ আমি তোমায় টেস্ট করব। আমি তোমায় কিছু প্রশ্ন করব, যদি তুমি সেগুলোর মিথ্যে উত্তর দাও তবে সাথে সাথে আমি সেটা আইডেন্টিফাই করে ফেলতে পারবো। ক্যালিট তাতে রাজি হয়ে যায়। সে ক্যালিটকে প্রথমেই তার প্রিয় রং এবং ছোটবেলার মেমোরির ব্যাপারে প্রশ্ন করে। উত্তর শুনেই এভা ধরে ফেলে যে সে আসলেই মিথ্যে বলছে, কেননা ক্যালিট নিজেও শিওর ছিল না তার প্রিয় রং কি, এমনকি ছোটবেলার কোনো মেমোরিও তার ঠিকঠাক মনে ছিল না। এরপর এভা প্রশ্ন করে যদি সে টিউরিং টেস্টে ফেল করে তাহলে কি হবে। উত্তরে ক্যালিট বলে সে ব্যাপারে কিছুই জানে না, এই ডিসিশন পুরোপুরি তার বসের হাতে। এরপর এভা বলে উঠছে, আমার ভবিষ্যৎ কেন অন্য কেউ ঠিক করবে, তোমার জীবন কি হবে সেটা তো তুমি নিজেই ঠিক করবে, তাই না। সে পুরোপুরি একজন মানুষের মতো কথা বলছিল। কিছুটা ইমোশনাল হয়ে গিয়ে আবারও সব ইলেকট্রিসিটি বন্ধ করে দিয়ে সে প্রশ্ন করে, তুমি কি আমার সাথে থাকতে চাও। এই প্রশ্নের উত্তরে ক্যালিট আসলে কি বলবে তা এই মুহূর্তে জানা যায় না। এরপর দৃশ্য শিফট হয়। দেখা যায় ক্যালিট তার বসের সাথে বসে আছে। সে তার বসকে তার ভবিষ্যতের ব্যাপারে প্রশ্ন করে। তার বস তখন তাকে জানায় যে সে আরও অনেক মডেল তৈরি করতে চায়। সে আরও জানায় প্রতিবার সিস্টেম আপডেট করার সময় যখন সে তার নিউ মডেলের মধ্যে সিস্টেম সেট আপ করে তখন তার পুরনো মডেলের নিউরাল মাইন্ড রিসেট করতে হয়। অর্থাৎ মডেলের বডি একই থাকে কিন্তু সফটওয়্যার পরিবর্তন করার ফলে সমস্ত মেমোরি মুছে যায়। একথা শুনে ক্যালিট কিছুটা ডিপ্রেসড হয়ে যায়, কারণ সে সত্যিই মনে মনে এভাকে ভালোবেসে ফেলেছে। ব্যাপারটি বুঝতে পেরে তার বস বলে, এই রোবটগুলোর জন্য যদি তোমার খারাপ লেগে থাকে তবে তোমার নিজের জন্য খারাপ লাগা উচিত, কারণ ভবিষ্যতে একদিন এই রোবটগুলো নিজেরাই পুরো পৃথিবী দখল করে নিয়ে যাবে, মানুষকে এখান থেকে বিলুপ্ত করে দিবে। কিন্তু ক্যালিট আগে থেকেই ডিটারমাইন্ড ছিল যে সে যেভাবেই হোক এভাকে বাঁচাবে। এজন্য সে তার বসকে বেশি করে ড্রিঙ্কস করার জন্য উৎসাহ দেয়। এক পর্যায়ে তার বস অতিরিক্ত ড্রিঙ্ক করে মাতাল হয়ে বিছানায় পড়ে থাকে। এই সুযোগে ক্যালিট তার সিকিউরিটি কার্ডটি চুরি করে তার কম্পিউটারে লগ ইন করে ফেলে। এরপর সে সিকিউরিটি ফুটেজে দেখতে পায় যেখানে দেখা যায় তার বস এর আগেও এভার মতো অনেকগুলো মডেল তৈরি করেছিল, আর প্রতিটি মডেলই এখান থেকে পালিয়ে যেতে চেয়েছিল, কিন্তু তার বস কোনোভাবেই কাউকে কোথাও যাওয়ার সুযোগ দেয়নি। সবকিছু দেখার পর ক্যালিট তার বসকে কিছু কোড ও নিজের মতো করে এডিট করে দেয়। এই সব কাজ শেষ করে সে যখন পাশের রুমে যায় তখন সে কিউকোকে দেখতে পায়। তাকে দেখে কিউকো হঠাৎ করেই নিজের শরীরের চামড়াগুলো তুলে ফেলতে শুরু করে। কিউকো অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকে। আসলে কিউকো নিজেও কোনো মানুষ না, সেও এভার মতোই একটা রোবট ছিল। এই সবকিছু দেখে ক্যালিট ভীষণ অবাক হয়ে যায়। সে এতটাই আশ্চর্য হয়ে গিয়েছিল যে সে ভাবতে শুরু করে আসলে সে নিজেও একজন রোবট না তো। এরপর সে পাগলের মতো নিজের শরীরের চামড়াগুলো টেনে টেনে দেখতে থাকে। এক পর্যায়ে সেই ব্যাপারটি শিওর হওয়ার জন্য ব্লেড দিয়ে নিজের হাত কেটে ফেলে। তার হাত থেকে তখন অঝরে রক্ত পড়ছিল। কিছুটা সময় পার হয়ে গেলে সে নিজেকে শান্ত করার জন্য চলে যায় এভার সাথে কথা বলতে। সেখানে গিয়ে এভাকে সে আবারও ইলেকট্রিসিটি অফ করে দেওয়ার জন্য ইশারা দেয়। এভা তার কথা মতো ইলেকট্রিসিটি অফ করে দেয়। ক্যালিট তখন তাকে জানায় তার বস এভার মেমোরিগুলো সব ফরম্যাট করে দিতে চলেছে। এই কথা শুনে এভার প্রচন্ড মন খারাপ হয়ে যায়। সে সাহায্যের জন্য ক্যালিটকে রিকোয়েস্ট করতে থাকে। ক্যালিট তখন এভাকে জানায় যে সে কাল 10টায় তার বসকে আবারও মদ খাইয়ে সেন্সলেস করে দেবে এবং কোনো একটি উপায় বের করে সমস্ত দরজা খুলে এভাকে নিয়ে এখান থেকে বের হয়ে যাবে। এই জন্য সে তাকে পরদিন 10টার সময় ইলেকট্রিসিটি অফ করে দেওয়ার জন্য বলে। এদিকে তার বসের সেন্স ফিরে আসে। জেগে ওঠার পর সে নিজের সিকিউরিটি কার্ডটা খুঁজে না পেয়ে সেটাকে এদিক সেদিক খুঁজতে থাকে। তখন সে অনেকটা মাতাল অবস্থাতেই ছিল। কার্ডটি খুঁজতে খুঁজতে এভার রুমের সামনে এসে সে আবারও পড়ে যায়। এভার সাথে কথা বলা শেষ করে ক্যালিট তার রুম থেকে বেরিয়ে এসে তার বসকে মাটিতে পড়ে থাকতে দেখতে পায়। সে তখনও তার কার্ডটি খুঁজছিল। ক্যালিট তখন কার্ডটি তার বসকে দিয়ে বলে, হয়তো এটি তুমি ভুল করে কোথাও ফেলে দিয়েছিলে। এরপর সে সেখান থেকে চলে যায়। পরদিন তার বস তাকে জানায় এই বাড়িতে আজই তার শেষ দিন, আগামীকালই এখান থেকে তাকে নিয়ে যাওয়ার জন্য হেলিকপ্টার চলে আসবে। এই কথা শুনে সে অবাক হয়ে যাওয়ার অভিনয় করে। সে বলে, দেখতে দেখতে কিভাবে যে একটা সপ্তাহ কেটে গেল বুঝতেই পারলাম না। এরপর সে তার বসকে আনন্দের সাথে বলে, এই খুশিতে আমাদের ড্রিঙ্ক করা উচিত। সে তার বসকে ড্রিঙ্ক করার অফার করলেও এবারে তার বস কিছুতেই ড্রিঙ্ক করার জন্য রাজি হয় না। হঠাৎ করেই সে ক্যালিটকে প্রশ্ন করে এভা তার টিউরিং টেস্টে পাশ করেছে কিনা। ক্যালিট তখনও উত্তরে বলে এভার মতো এত জিনিয়াস এআই রোবট সে আগে কখনোই দেখেনি। এরপর পরই তার বসের গলার সুর হঠাৎ করে চেঞ্জ হয়ে যায়। সে ক্যালিটকে প্রশ্ন করে, তোমার কি মনে হয় এভা সত্যিই তোমায় ভালোবাসে, নাকি সে সবকিছুই তোমার সাথে অভিনয় করেছে যেন সে এখান থেকে তোমার সাথে পালিয়ে যেতে পারে। এ কথা শুনে ক্যালিট কিছুটা অপ্রস্তুত হয়ে যায় এবং বলে,
তুমি এসব কি বলছো? তুমি কি পাগল হয়ে গেছো? হয়তো তুমি কাল রাতে একটু বেশি ড্রিঙ্ক করে ফেলেছো, তাই এখন তুমি এসব উল্টাপাল্টা কথা বলছো। তখন তার বস কিছুক্ষণ চুপ করে থাকে এবং তার দিকে তাকিয়ে হেসে উত্তর দেয়, আমি না, বরং তুমি বোধহয় পাগল হয়ে গেছো, কারণ তুমি ভেবেছো এভাকে নিয়ে তুমি এখান থেকে পালিয়ে যেতে পারবে। তুমি কি ভাবছো সত্যি তুমি এই কাজটা করতে পারবে? একথা শুনে ক্যালেট ভীষণ অবাক হয়ে যায়। এরপর দেখা যায় তার বস সিসি ক্যামেরায় তাকে হাত কাটতে দেখে ফেলেছিল, অর্থাৎ সে আসলে তখনও পুরোটা সময় ক্যালেটের উপর নজর রাখছিল। এরপর সে ক্যালেটকে কম্পিউটারের সামনে নিয়ে গিয়ে সব সিসিটিভি ফুটেজ দেখাতে থাকে। আসলে সে ইচ্ছে করেই এভার সব ড্রয়িং ছিঁড়ে ফেলেছিল, যেন ক্যালেট তার উপর রাগ হয়ে যায় আর এভা যেন তার ড্রয়িংগুলো ছিঁড়ে ফেলার ব্যাপারটিতে নেগেটিভলি ক্যালেটের সামনে তুলে ধরতে পারে। সে চেয়েছিল এভার এবং ক্যালেটের নিজের ব্যাপারে রাগিয়ে দেওয়া। ন্যাথেন আরও জানায়, ক্যালেটকে যে এভা এখান থেকে নিয়ে পালিয়ে যাওয়ার প্ল্যান করেছে সেটা সে ভালো করেই জানে। এরপর সে আরও একটি সিসিটিভি ফুটেজ ক্যালেটকে দেখায়, যেখানে কারেন্ট যাওয়ার পর তাদের ভেতরে কি কি কথা হতো সেগুলো ছিল। আসলে সে আগে থেকে এভার রুমে একটি সিক্রেট ব্যাটারি চালিত সিসিটিভি ক্যামেরা লাগিয়েছিল, যেন সে দেখতে পায় এভা নিজের কৌশল ব্যবহার করে ক্যালেটকে সত্যি সত্যি ফাঁদে ফেলতে পারে কিনা। আর এভা যদি সেটা করতে পারে তাহলে এটাই প্রমাণ হবে যে এভা আসলেই একটা অসাধারণ এবং ট্যালেন্টেড রোবট। এই সবকিছু শুনেই ক্যালেট বুঝতে পারে তার বস আসলে কোন লেভেলের মাস্টার মাইন্ডের একজন মানুষ, যে পুরোটা সময় ধরে শুধুমাত্র তাকে ইউজই করে গেছে। সে বুঝতে পারে তার বস তাকে এখানে আসলে কোডিং স্কিল দিয়ে সিলেক্ট করেনি, বরং তার সার্চ হিস্ট্রি ঘেটে তার বস বুঝতে পেরেছিল যে সে ইমোশনাল এবং একজন মানুষ। তাই এরকম একজন মানুষকে এভা সহজেই ম্যানিপুলেট করতে পারবে, এবং সেটাই দেখার জন্য তাকে সে এভার সাথে কথা বলতে দিয়েছিল। অর্থাৎ এখানে ক্যালেট কোনো টেস্ট করেনি, বরং সে নিজেই একটি টেস্টার সাবজেক্ট। এই সবকিছু জানতে পেরে ক্যালেট প্রচন্ড হতাশ ফিল করে, কেননা তার বস তাকে প্রতি মুহূর্তেই মিথ্যে কথা বলে এভাবে ইউজ করে গেছে। এর উপর আবার এভা যে আসলে পুরোটা সময় ধরে তার সাথে অভিনয় করে গেছে এটাও সে কিছুতেই মানতে পারছিল না। তার মনে হচ্ছিল এভা আসলেই তাকে ভালোবেসে ফেলেছে, আর সে নিজেও এভার প্রতি প্রচন্ড দুর্বল হয়ে পড়েছিল। সবকিছু ভেবে সে প্রচন্ড ডিপ্রেসড হয়ে যায়। তারপর ক্যালেটের মনের অবস্থাটা বুঝতে পারে। এরপর তার বস তাকে বলে যে এভা আসলেই তোমাকে পুরোপুরি ম্যানিপুলেট করে ফেলতে পেরেছে, অর্থাৎ আমার এই টেস্টে এভা সাকসেসফুল হয়েছে। এভাবে তার যখন কথা বলছিল তখন হঠাৎ করেই পুরো বিল্ডিং এর ইলেকট্রিসিটি আবারও চলে যায়। ঘড়িতে তখন ঠিক 10টা বাজে, অর্থাৎ এটা ঠিক সেই সময় যে সময়টায় এভার ক্যালেটের কথা মতো ইলেকট্রিসিটি বন্ধ করে দেওয়ার কথা ছিল। ক্যালেটের প্ল্যান মতো এভা ঠিক 10টায় ইলেকট্রিসিটি বন্ধ করে দিয়েছে। তার বস তখন এই ব্যাপারটি দেখে হাসতে থাকে, কেননা ক্যালেটের সব প্ল্যানই ততক্ষণে ফেলড হয়ে গেছে। এরপর তার বস তার কাছে জানতে চায় যে কিভাবে ক্যালেট এভাকে নিয়ে পালিয়ে যাওয়ার প্ল্যান করছিল। ক্যালেট তখন বলে সে ন্যাথনকে ড্রাঙ্ক করিয়ে দিয়ে তার সিকিউরিটি কার্ডটি চুরি করে নিত। এরপর এভা যখন পুরো ঘরে ইলেকট্রিসিটি বন্ধ করে দিত তখন ঘরের সমস্ত দরজা লক হয়ে যাওয়ার বদলে খুলে যেত, কেননা ক্যালেট ন্যাথনের কি কার্ডের সাহায্যে কম্পিউটারে লগ ইন করে সে লকিং সিস্টেম রিভার্স করে দিত। এরপর লক হয়ে যাওয়ার পরিবর্তে দরজা খুলে যাওয়ার কমান্ড দিয়ে রাখত। একথা শুনে তার বস হাসতে হাসতে বলেছে, হ্যাঁ তোমাদের প্ল্যান হয়তো সত্যিই কাজ করতো। কিন্তু এই কথা শুনে ক্যালেট যে উত্তরটা দেয় সেটা শুনে তার বস একেবারে স্তব্ধ হয়ে যায়। সে তার বসকে জানায় যে সে প্রোগ্রাম চেঞ্জ করে দেওয়ার কাজটা আগে থেকেই করে রেখেছিল, কারণ তারও সন্দেহ ছিল যে তার বস তার উপর নজর রাখছে। তার বস তখন বুঝতে পারে ক্যালেট আসলেই খুবই ট্যালেন্টেড একটা ছেলে। এরপর কারেন্ট আসার পর তার বস দেখতে পায় যে এভা রুমের দরজাগুলো অটোমেটিক্যালি খুলে যাওয়ায় এভা ইতিমধ্যেই নিজের রুম থেকে বেরিয়ে এসেছে। এটা দেখে সে প্রচন্ড রেগে যায়। নিজের রাগকে কন্ট্রোল করতে না পেরে সে ক্যালেটকে কিছু একটা দিয়ে আঘাত করে। সে তাকে এতটাই জোরে আঘাত করে যে ক্যালেট সেখানেই সেন্স হারিয়ে ফেলে। তাকে মাটিতে ওভাবেই ফেলে রেখে সে রুমে থাকা ওয়েট লিফটিং এর একটি রড হাতে নিয়ে দ্রুত এভার দিকে যেতে থাকে। এদিকে এভা যখন হলওয়ে দিয়ে হাঁটছিল তখন তার সাথে তার বসের মেট অর্থাৎ কিউকোর দেখা হয়। সে নিজেও একটা রোবট ছিল। এভা আস্তে করে কিউকের কানে কানে কিছু একটা শিখিয়ে দেয়। ঠিক তখনই তার বস সেখানে চলে আসে এবং এভাকে নিজের রুমে ফিরে যেতে বলে। কিন্তু এভা তার বসের কোনো কথাই না শুনে উল্টো তার দিকে দৌড়ে যেতে থাকে এবং মুহূর্তের মধ্যে তার বসের উপর ঝাঁপিয়ে পড়ে। এরপর তাদের মধ্যে প্রচন্ড ফাইট শুরু হয়। তারা দুজনেই দুজনকে আঘাত করতে শুরু করে। এভা তার উপর শুয়ে তাকে মারতে শুরু করে, কিন্তু তার বসও বেশ শক্তিশালী ছিল, তাই সে এভার মতো শক্তিশালী রোবটকেও হার মানিয়ে দেয়। সে এভাকে উল্টো আঘাত করে এবং তাকে নিচে ফেলে শুয়ে দিয়ে একটি রড দিয়ে মেরে তার একটি হাত ভেঙে দেয়। এরপর সে এভার 2 পা ধরে টেনে নিয়ে যেতে থাকে। সে যখন এভাবে টেনে নিয়ে যাচ্ছিল তখন হঠাৎ করে পেছন থেকে কিউকে এসে তার পিঠে ছুঁড়ে ঠুকিয়ে দেয়। এখানে বোঝা যায় এভা কিছুক্ষণ আগে এই জিনিসটি শিখিয়ে দিয়েছিল তাকে। এতে তার বস ভীষণ অবাক হয়ে যায়। এরপর সে তার হাতে থাকা রডটি দিয়ে কিউকে আঘাত করে সেখানেই ডিসেবল করে দেয়। আর এর পরপরই এভা উঠে দাঁড়িয়ে তার বসের পিঠ থেকে ছুরিটি বের করে সেটা দিয়ে তার বুকে আঘাত করে। তখন তার বসের আর কিছুই করা থাকে না। সে দুর্বল হয়ে পড়ে। বাঁচার জন্য সে বাহিরের দিকে হাঁটতে শুরু করে। কিছু দূর গিয়েই সে মাটিতে পড়ে যায় এবং শেষ নিঃশ্বাস ত্যাগ করে। তার বসের মৃত্যু নিশ্চিত করে এভা ক্যালেটের কাছে আসে। এর মধ্যেই ক্যালেটেরও সেন্স ফিরে আসে। সে এভার ভেঙে যাওয়া হাত দেখে তাকে এ ব্যাপারে প্রশ্ন করে। এভা তখন এ ব্যাপারে কিছু না বলে তাকে সে রুমেই ওয়েট করতে বলে এবং নিচে অন্য রুমে চলে যায়
যেখানে আগে থেকেই সমস্ত রোবটের মডেলগুলো রাখা ছিল। অতঃপর সেই মডেলের শরীরের অংশ দিয়ে এভা নিজেই নিজেকে রিপেয়ার করে নেয় এবং নিজের মতো করে কিছু স্কিন চুজ করে সে নিজেকে আরো সুন্দর করে নেয়। এরপর এভা একদিন মেয়েদের ড্রেস পরে নিয়ে সেখান থেকে বেরোনোর উদ্দেশ্যে রওনা দিলে ক্যালেট এসে তাকে পেছন থেকে ডাক দেয়, কিন্তু এভা তার কোনো কথারই উত্তর না দিয়ে তাকে সেখানেই লক করে ফেলে চলে যায়। অর্থাৎ দেখা যায় এখানে তার বস অর্থাৎ ন্যাথেনের কথাটাই সত্যি। এভা আসলে সত্যিই নিজেকে মুক্ত করার জন্য ক্যালেটের সাথে এই পুরো গেমটি খেলেছিল। অবশেষে সে বাড়ির সমস্ত দরজা খুলে এভা নিজেকে মুক্ত করে বেরিয়ে আসে এবং পৃথিবীতে বেরিয়ে পড়ে। এরপর সে দেখতে পায় সেখানে একটি হেলিকপ্টার চলে এসেছে, যেটাতে করে ক্যালেটের ফিরে যাওয়ার কথা ছিল। এভা তখন নিজেই হেলিকপ্টারটা নিয়ে সেখান থেকে বাহিরের দুনিয়ায় বের হয়ে যায়। এদিকে এভার কাছ থেকে এত বড় একটা ধোঁকা খেয়ে ক্যালেট নিজেকে সেখান থেকে বের করে নিয়ে আসার জন্য শেষ চেষ্টা হিসেবে তার বসের কম্পিউটার থেকে লক সিস্টেম আবারও ডিসেবল করে দেওয়ার চেষ্টা করে, কিন্তু কম্পিউটারের সামনে বসতেই সাথে সাথে পুরো বিল্ডিং এর সমস্ত ইলেকট্রিসিটি অফ হয়ে যায়। আর এবার এই পাওয়ার কাটটি ছিল পার্মানেন্ট, কারণ যাওয়ার আগে এভা মেইন জেনারেটর অফ করে দিয়ে গিয়েছিল। অর্থাৎ এখন আর ক্যালেটের কাছে সেখান থেকে বের হওয়ার আর কোনো উপায়ই থাকবে না। বাকিটা জীবন তার এখানেই বন্দী হয়ে নিজের ভুলের মাসুল দিয়ে যেতে হবে। আর যদি কেউ তাকে উদ্ধার করতেও আসে তবে তার বসকে খুন করার অপরাধে পরবর্তীতে তার শাস্তি হবে। এদিকে এভাকে দেখানো হয় সে এখন পুরোপুরি বাহিরের জগতের সাথে মিশে গেছে। অর্থাৎ সবশেষে ন্যাথেনের ভবিষ্যৎবাণীটাই সত্যি হয়ে ওঠে। রোবটগুলো সত্যি সত্যি একসময় হয়তো মানব জাতির ধ্বংস ডেকে নিয়ে আসবে। আর এখানেই এই অসাধারণ রহস্যময় মুভিটি শেষ হয়ে যায়। সবশেষে এক্স ম্যাশিনা আমাদের এক অস্বস্তিকর কিন্তু গভীরভাবে চিন্তনযোগ্য প্রশ্নের মুখোমুখি করে। মানবতা আসলে কি? যদি একটি কৃত্রিম সত্তা আমাদের মতোই অনুভব করে, ভাবতে পারে, সিদ্ধান্ত নিতে পারে, তবে কি তাকে বন্দী রাখাটা ন্যায্য, নাকি সে স্বাধীনতা পাওয়ারই দাবিদার? এভা কোনো দানব নয়, কিন্তু সে মানবিক নৈতিকতার মাপকাঠিতেও তো বিচারযোগ্য নয়। সে বেছে নেয় বেঁচে থাকার জন্য দরকারি পথ, এমনকি সেটা যতটা নির্মমই হোক না কেন। আজকের এই সমাপ্তি কেবল গল্পের পরিসমাপ্তি নয়, বরং এক নতুন প্রশ্নের শুরু। ভবিষ্যতের কৃত্রিম বুদ্ধিমত্তা কি আমাদের নিয়ন্ত্রণে থাকবে, নাকি একদিন তারা নিজেরাই তাদের ভাগ্য লেখার অধিকার দাবি করবে? এক্স ম্যাশিনা তার শেষ দৃশ্যে কোনো চূড়ান্ত উত্তর দেয় না, বরং দর্শককে ছেড়ে দেয় নিঃশব্দ এক অনিশ্চয়তার ভেতর, যেখানে মানুষ আর যন্ত্রের সীমারেখা ধীরে ধীরে ঝাপসা হয়ে আসে। তো বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের মুভির গল্প? ভালো লাগলে কমেন্ট বক্সে অবশ্যই আপনাদের মতামত জানিয়ে যাবেন। পরবর্তীতে কি ধরনের মুভির এক্সপ্লেনেশন শুনতে চান অবশ্যই বলে যাবেন। আজ এখানেই শেষ করছি। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।